ওই যে ছেলের বাবা মা তারা কিন্তু এই বাড়ির শ্বশুর শাশুড়ি, এবং হাজব্যান্ডও ওই ছেলেই এই বাড়ির হাজব্যান্ড। তোর এই পাটা ঠিক থাকবে তো? উনি সেদিন খাননি, সারাদিন মানে কেঁদে গেছেন, যে যা হয় খুব কষ্ট পেয়েছিলেন তো। তো বলছে তখন মানে ওই একটা ভেতর থেকে একটা মানে এসছিল যে তুই আর যে পায়ে আমাকে ধরালি ওই পাটা তো ঠিক থাকবে তো। এবং মা যখন ওকে খুব মানে খারাপ ভাবে করতো, বলছে তোমার এই মুখটা ঠিক থাকবে তো? তুমি যে এত কথা আমাকে শোনাও সারাদিন, তোমার এই মুখটা ঠিক থাকবে তো? সাপের গল্প দেখছে যে কোথাও একটা একটা সাপ আসছে, একটা বাচ্চা মেয়ে হাতে লাঠি, হ্যাঁ, আর ওই সাপটা আসছে এবং সাপের পেটে একটা ডিম আছে, এবং সাপটা কিন্তু বারবার মানে অ্যাপিল করছে যে আমাকে মেরো না, তাড়িও না, মানে ওর চলতেও কষ্ট হচ্ছিল। ওই ওই মেয়ের যে বাচ্চা, ওই বাচ্চার সঙ্গে আবার এই ভদ্রলোক এতখানি অ্যাটাচড। ওই মেয়ে ওনার নিজের মেয়ে, ওই বাড়িতে যে বাড়িতে উনি আর্মি অফিসার ছিলেন, ব্রিটিশ আর্মি অফিসার। বাড়িতে ঢুকতে না পারার, ওই বাড়িতে যে মার্ডারগুলো হয়েছিল পুরো ফ্যামিলিটাকে পুরো মেরে দেওয়া হয়েছিল, কেউ বেঁচে ছিল না, স্রেফ একটা ছোট বাচ্চা মেয়ে। ওই বাচ্চাটাকে উনি একটা ভালো কাজ করেছিলেন, এত খারাপ কাজের মধ্যে বাচ্চাটাকে উনি বাঁচিয়ে নিয়েছিলেন। হলো ওনার যে নিজের যে কুকুর ছিল, মানে পোষা কুকুর যেটা, ও মানে ওর জন্যই কিন্তু উনি ধরা পড়েন আদিবাসীদের কাছে ঘটনাক্রমে। কেন কি ও ওর মালিকের কাছে শুকতে শুকতে চলে গেছে, পৌঁছে গেছে, আর আদিবাসীরাও ওই কুকুরটাকে ফলো করে করে ওনার কাছে পৌঁছে গেছে। ফুল একজন অফিসার ছিলেন উনি ব্রিটিশ আর্মির। ওনার আদেশে ওইভাবে টর্চার করা হতো ভারতীয়দের ওপর। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। দিল্লি থেকে আবারও ঋতু ম্যাম এসেছে আপনাদের জন্য আমরা ভালো ভালো কিছু পডকাস্ট দিতে। ভালো ভালো বলবো না, কিভাবে আমি এটাকে বলবো আপনি জানি না, কিন্তু আজকের যে পডকাস্টটা আছে সেই পডকাস্টে অনেক রকম পার্ট আমরা দেখতে পাবো। যেমন ধরুন অভিশাপ, এই জন্মে অভিশাপ দিয়ে এই জন্মেই তার ফল চোখে দেখতে পেয়েছেন একজন, এবং তিনি ভাবছেন যে কি করে ফেললাম। আগের জন্মে অনেক মানুষকে মেরেছে, তাই জন্য তার বর্তমানে কোনো সন্তান কি তা তিনি বিবাহ করতে পারেননি। অনেক রকম বিষয় আছে যেগুলো আপনারা শুনলে ভাববেন যে এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কর্মা কি এতটা আমাদেরকে এফেক্টিভ হতে পারে, বা আমাদের যে কর্মাটা পিএলআর দ্বারা কি ঠিক হতে পারে, যেটা সব থেকে বড় প্রশ্ন বর্তমান এই সময়। আর তার সাথে সাথে ম্যাম কিন্তু বাঁচতেও দেখেন, নাম্বার দেওয়া আছে এবং তিনি শেখানো শুরু করে দিয়েছে। এবং আপনারা যদি এখন থেকে ম্যামকে কল করেন, ম্যামের সাথে যোগাযোগ করেন, আপনারা খুব ভালোভাবে বছরের শুরু থেকে শিখে নেবেন, এবং শিখে নিয়ে আপনারা জানেন কীভাবে কাজ করতে হয়। নিজেকে আগে ঠিক করবেন, বাড়ি ঠিক করবেন, সব রকমভাবে আপনারা সুবিধা পাবেন, মানে আপনারা নিজে শিখে। এটাই ডাইরেক্ট ম্যামের কাছে যাবো, কিন্তু যে নাম্বারটা আপনাদের সামনে ব্লিঙ্ক করছে, আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে যদি ভালো কিছু তথ্য পৌঁছাতে চান সেই জন্য কল করুন, বা কোনো রকম স্পিরিচুয়াল হেল্প, কোনো প্রমোশনাল কাজ, আপনাদেরকে আমাকে কল করতেই হবে। জোর দিচ্ছি না, আপনাদেরকে বলছি। আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবটা একটু আস্তে আস্তে কমছে, আমি কেন জানি না। আপনাদের মনে হয় পডকাস্টগুলো ভালো লাগছে না? যাই হোক, তাহলে ডাইরেক্ট ম্যামের কাছে যাওয়া যাক। কেমন আছেন ম্যাম? খুব ভালো, তোমরা কেমন আছো? এই চলছে ম্যাম, অনেকদিন পর আবার হ্যাঁ, দিল্লি থেকে অনেকদিন পর এসেছেন। আবার দেখা। আর আপনার হাতে অনেকগুলো ক্রিস্টাল আমি দেখতে পাচ্ছি, আগের থেকে একটু বেড়েছে। এগুলো কি কি না, একটু আগের থেকে বাড়েনি, অ্যাকচুয়াল ওইগুলোই আছে। তো এটা ক্রিস্টালেরই। আর যেটা বলছি যে নানা রকম পারপাস হয় হ্যাঁ, ক্রিস্টালের। হ্যাঁ, পিএলআর করতে গেলে আজকে তো আমাদের সাবজেক্ট হচ্ছে পিএলআর এর। একদম। তো পিএলআর এর জন্য কি এইগুলো লাগে? না, পিএলআর এর জন্য লাগে মানে আমার কিছু ক্রিস্টালের আছে, হুম ইন্সট্রুমেন্ট আছে। ওগুলো মাঝে, মাঝে আমি ইউজ করি হুম না, সেশন আপনি আপনার নিজের চলাকালীন। প্রোটেকশনের জন্য কি হ্যাঁ, রাখেন? প্রোটেকশন এর জন্য আমার আছে। আমার এই ডান হাতের এইটা তো আমার সাংঘাতিক প্রোটেকশন শিল্ড এর কাজ করে। ওকে, কারণ যেকোনো একটু রকম, তুলে দেখান মানে হ্যাঁ, কেমন? এই এসছে? যে হ্যাঁ। রাইট হ্যান্ডে এই যে এটা ব্ল্যাক টারমোলিন, এটা যে কেউ পড়তে পারে? যে কেউ করতে পারে। নেগেটিভিটি যাতে না ধরে বা এরকম হ্যাঁ, কারণে? না ধরে মানে এটা একটা প্রোটেকশন শিল্ড। তোমার আশেপাশে যদি কোনো নেগেটিভ এন্টিটি বা হুম কোনো এনার্জি, এনি টাইপ অফ হুম হুম নেগেটিভ হুম এনার্জি কোনো যদি কিছু থাকে, এটা কিন্তু সবার আগে এটাকে তোমার ইন্ডিকেট করে দেবে তোমার আশেপাশে নেগেটিভ এনার্জি আছে। কেটে ওকে। বেরিয়ে যাবে এটা। আর পিএলআর করতে গিয়ে কি এখন, আগের তো পডকাস্ট দুটো ভালো হয়েছে, হুম, হুম। একটা কর্মফল নিয়ে তো ওটা বেস্ট হয়েছিল। কিন্তু সব তোমাদেরই হাত। না না, জাস্ট আমরা মিডিয়াম, আপনারা বলেছেন এত সুন্দর করে। আর আর পিএলআর আমি এটা জানতে চাইছি, যেটা আউট অফ দ্য বক্স, যেটা হচ্ছে আপনি যখন কোনো কারোর পিএলআর হ্যাঁ, করছেন,
সেখানে কি এরকম দেখা যায় যে ওনার ভেতর থেকে কোনো নেগেটিভিটি আমার শরীরে আসতে পারে? না, ওইভাবে আসবে না? হ্যাঁ, ট্রান্সফার হওয়ার কোনো ভয় নেই। কিন্তু ভয় নেই। যদি নেগেটিভ এনার্জি বা আ কি বলবো তন্ত্রের যদি কোনো হুম, ক্রিয়া হুম, হুম। থাকে, তো ওনাদের ওই সময় কিন্তু মানে আ ট্রান্সে ঢুকে গেছে। হুম, হুম। দেখতে পাচ্ছে কিন্তু মানে এগোনো একটু প্রবলেম হয়ে যায়। শরীর ভারী লাগে, হ্যাঁ? লোয়ার পোরশন কেউ বলছে আমার লোয়ার পোরশন বড্ড ভারী, আমি হাত তুলতে পারছি না, হাতে এরমভাবে একটা পেইন ফিল করে। হুম, 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 বা হুম। একটা ধোঁয়া, একটা ধূসর একটা ব্ল্যাকি স্মোকি এনার্জি যেটা আশেপাশে হয়তো একটা আসতে দিচ্ছে না ভিশনটা। ওকে, ওকে, এরম ধরনের একটা ব্লকেজ ক্রিয়েট হয়। ওকে ম্যাম। তো ওই আ সময় আমাদের কিন্তু ইনস্ট্যান্ট ওইভাবে হিলিং দিয়ে তখন সেশনটাকে আগে নিয়ে যেতে হয়। কারণ ওই এনার্জিটাকে না ক্লিন করতে পারলে এগোতে পারছে না। বাহ! তাহলে ম্যাম আজকে আপনার কাছে পিএলআর এর ১ম ঘটনা কি শুনবো? দেখো, অনেক ঘটনা আছে। তো মানুষ দেখছি কর্মা নিয়ে শুনতে একটু বেশি হ্যাঁ, হ্যাঁ। ইন্টারেস্টেড। পিএলআর উইথ কর্মা যদি মিক্স উইথ থাকে, কর্মা। তাহলে হ্যাঁ, মানুষের ভেতরে একটা থাকে যে না চলো আজকে কিছু নতুনত্ব ভালো লাগে। হ্যাঁ, অনেক ঘটনার মানে সেটাই আমি কাল থেকেই ভাবছিলাম যে কোনটা দিয়ে আমি শুরু করব। হুম, কারণ এত আছে। তো এই জাস্ট রিসেন্ট একটা আমি বলছি। তো ভদ্রলোকের নাম নিচ্ছি না কারোরই একদমই না। স্বাভাবিকভাবেই। জায়গার নাম নিতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো গলি-টলি বা কোনো না, জায়গা বলবেন না। জায়গার নাম নিয়েও লাভ নেই। আমাদের অ্যাকচুয়াল ওখান থেকে আমরা লার্নিং কি নিচ্ছি? সেটা আমাদের কাজ। বা ওকে আমাদের ম্যাম। কি করা উচিত দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চললে আমরা আ হুম, কিছু জিনিসকে আমরা এভয়েড করতে পারি। বা হুম, যদি কিছু ভুল হয়েও থাকে, সেখান থেকে আমরা মানে কর্মাটাকে উম কি বলবো? রিলিজ করার এই বার্থেই যদি কিছু আমরা ট্রাই করি। যারা ধরুন সবাই তো ধরো পিএলআর করতে পারে না বা না, উম এফোর্ট ও করতে পারে না। না। অনেক ক্ষেত্রেই হতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই তো একটা দৈনন্দিন জীবনে কিছু প্রসেস থাকতে পারে। হুম, হুম। সেটাও একটা গাইডেন্স হিসেবে কাজ করতে পারে। বাহ! হুম? তো তাহলে মানে যেটা আজকে তাহলে শুরু করি একদম, যে একদম, একদম। গল্প বলবো বা যাই হোক একটা মানুষের জীবনের কাহিনী পাস্টে। তো উনি আ একটু এজেড মানুষ। আ এই বার্থেও উনি বড় চাকরি করতেন। এখন রিটায়ার্ড পারসন। উনার গ্লুকোমার প্রবলেম আছে। বাকি সাংসারিক অনেক রকম মানে কোনো কাজে কোনো সাকসেস নেই। মানে সাকসেস মতলব এটা বলছি আমি কি যেটাকে বলে না রিওয়ার্ড যেটা মানে আমি একটা করলাম কিছু সেই অনুসারে আমার রিটার্ন আসছে না। আমি ওকে। করে যাচ্ছি ওইভাবে আমি রিটার্নটা পাচ্ছি না। সব জায়গাতে একটা বাধা পাওয়া, সব কাজেই স্যাটিসফ্যাকশন নেই কোনো। হুম? তো এই জিনিসগুলো থেকে উনার একটা আর সুগার গ্লুকোমার প্রবলেমটা উনার মারাত্মক লেভেলে একটা ছিল কম বয়স থেকে। তো এই জায়গাগুলো নিয়ে যখন আমরা ঢুকছি তো উনি দেখছেন যেটা পায়ে কেডস পরা মানে ওই বাঁধা, লেশ বাঁধা, ট্রাউজার ব্রাউন কালারের উম ডার্ক ব্রাউন কোট টাইপের, হ্যাঁ? মাথায় চুলগুলো সাদা। হুম? তো আমি বলছি, "তাহলে আপনি হবেন মানে আপনার এজ কত?" না এজ ভারী এজ। একটু মানে বেশি এজ। তারপরে ধীরে, ধীরে যখন এগোচ্ছে সেশনটা তো উনি যাচ্ছেন, জঙ্গলের মধ্যেই ঘুরে যাচ্ছেন। জঙ্গলে ঘুরেই যাচ্ছেন এরম একটা। কোথাও আর এগোতে পারছেন না। বারবার যাচ্ছেন, গিয়ে ওই জঙ্গলের মধ্যে আমি ঠিক আছে চলো জঙ্গল থেকে বেরিয়ে আমরা কমান্ড দিয়ে নিয়ে গেলাম। তাহলে হুম, দেখুন আপনি কোথায় ছিলেন ওই বাড়িতে চলুন। বাড়িতে গিয়ে উনি যখন গিয়ে ঢুকছেন, ঢুকতে পারছেন না। একটা ইয়েলো কালারের বাড়ি। দেখছেন কিন্তু। কিন্তু ওখানে মানে ঢোকার মতো উনি মানে হতে পারছেন। বারবারই বলছেন আমি বাইরেই দাঁড়িয়ে আছি। বাইরেই দাঁড়িয়ে আছি। হচ্ছেটা কি ব্যাপারটা? অনেকবার ট্রাই করা হলো। দিয়ে আমরা ঠিক আছে। এবার যখন উনি পাচ্ছেন না, তো আমি মিডিয়ামের দ্বারাই আমাকে এক্সপ্লোর করতে হলো ব্যাপারটাকে। হ্যাঁ? যে চলো। আমি বললাম, "ঠিক আছে, পরে আপনাকে এটা আমি এরেঞ্জ করে দিচ্ছি।" কারণ ওই মুহূর্তে আমার পক্ষে এরেঞ্জ করা সম্ভব ছিল না। হুম? যখন মিডিয়ামের ওখানে গেলাম, তো গিয়ে ও একই জিনিস দেখল। ওইভাবে ব্রাউন কালারের ড্রেস পরা, সাদা চুল এবং তখন একদম পরিষ্কার হলো উনি একজন ব্রিটিশ আ অফিসার ছিলেন। ওই সময়। আমাদের দেশে যখন মানে হয়, সালটা আমার মানে কোন ইয়ারটা আমার এই মুহূর্তে নেই, মনে নেই, লেখা আছে আমার ইয়েতে। জঙ্গলে যে ঘুরছিলেন, জঙ্গলে ঘোরার কারণ হচ্ছে উনি জঙ্গলে ওনার মানে ফোর্স এর সঙ্গে ক্যাম্প করে শিকার করছিলেন।
আর যখন আমার মিডিয়াম যখন ওখানে ঢুকছে, দেখছে যে উপজাতি সম্প্রদায় হয় না? হুম হুম ওদের দ্বারা চারিদিকে মানে ঘিরে আছে, সবার হাতে ওই তীর আর ওই ইয়ে আছে ধরে। ওনার দিকে তাক করা আছে, মানে একদম যেকোনো সময়ে মারবে। আর ওনাকে পুরো নেকেড করে ওনাকে বাঁধা আছে দড়ি দিয়ে। তারপরে ওরা যথেচ্ছ অত্যাচার করে যাচ্ছে ওই ভদ্রলোকের উপর। সে দেখা যাবে না কি পর্যায়ের টর্চারিং চলছে। চোখেও সাংঘাতিক টর্চার করা হয়েছিল। এমনকি ওনার মানে যৌনাঙ্গেও সাংঘাতিক রকম টর্চার ছিল। তো প্রত্যেকটা জিনিসের মানে ফল এই বাড়তে ওই চোট, ওই যে আঘাত, ওইটার জন্যই কিন্তু ওনার মানে যেটা হলো গ্লুকোমার যে প্রবলেমগুলো, ওইখান থেকে চোখটা এত ড্যামেজ হয়ে গেছে, এই বাড়তে উনি ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে ওই এনার্জিটা। ওনার পরে যখন আমরা জানতে চাইলাম যে মানে আপনার কি মানে সত্যিকারই কোনো সেক্সুয়াল কোনো ইয়ে আছে, প্রবলেম আছে, তো উনি বললেন, মানে স্বীকার করলেন তখন যে হ্যাঁ, উনি বিয়ে থাও করেননি এই বাড়তে। ওকে হ্যাঁ, কোথাও একটা মেয়েদেরকে নিয়ে একটা নেগেটিভ ওনার মধ্যে আছে, নেগেটিভ একটা ইম্প্যাক্ট। মেয়েটা ভালো না না, মেয়েটা ভালো না, মেয়ে নারী জাতি সম্পর্কেই একটা নেগেটিভ মানসিকতার এতে আছে। ওকে এবার ওখানে গিয়ে যখন উনি কিন্তু ওগুলোও বলেননি আমাদের। তো তারপরে যখন ইয়ে হলো, মানে এগোচ্ছি যখন আমরা সেশনে, তখন বলা হচ্ছে আপনার জীবনে কোনো রিজেকশন আছে? তখন বলছেন হ্যাঁ, রিজেকশন আছে, এবং হয়তো ওটা ওই কারণেই। হুম উনিও খুব একটা কমফোর্টেবল, কেন হয়তো উনি জানতেন, বুঝতেন যে ওনার যে কমজোরি মানে যেটা কম আছে শরীরের, কোথাও একটা কিছু ল্যাক আছে, হুম হুম হুম। ওটা উনি ফিল করতেন। তা যাই হোক, উনি বিয়ে থাও করেননি ওইভাবে। আর ওই আরেকটা যেটা, উনি নৃশংস একজন অফিসার যাকে বলে, একদম এক কথা, এক শব্দে যদি বলো, এক কথায় বলতে গেলে। আর ওনার খুব বড় না না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। মানে পাওয়ারফুল একজন অফিসার ছিলেন উনি, ব্রিটিশ আর্মির। হ্যাঁ, ওনার আদেশে ওইভাবে টর্চার করা হতো ভারতীয়দের ওপর। হুম, আর আর উনি যে জঙ্গলে ধরা পড়ে গেছিলেন, ওটা শিকার করতে গিয়ে, হতো না ওরা, মানে যখন ঠিক আছে কাজের সময় কাজ করে যাচ্ছে, কিন্তু তারপর ওরা তো আমাদের দেশে এনজয়ও করতো। এত মানে হাতি মেরে দিয়েছিল জঙ্গলে, হাতি মানে ওই শিকার করে একটা হাতিকে মেরে দিয়েছিল, আর ওটা ধরা পড়ে গেছিল। ওটা ধরা পড়ার কারণও একটা, যখনই ঢুকছে একটা কুকুর দেখছে বারবার, যে কুকুর একটা যে জার্মান শেফার্ড টাইপের ওই ধরনের বড় কুকুরগুলো হয় না, ওই ধরনের একটা কুকুর। এবার বলছি, কুকুর সম্পর্কে আপনার ফিলিং কেমন? বলছে না, ঠিক আছে, সেরম মানে খুব একটা মানে বিরাট একটা কোনো ভালোবাসাও নেই, বা একটু যেন এড়িয়ে এড়িয়ে চলেন কুকুরকে। কুকুর একটা শুরুতেই একটা কুকুর দেখাচ্ছে ঢুকতেই। হুম, তারপর আমি যখন ওইটা ক্লিয়ার করা হলো, ওনার যে নিজের যে কুকুর ছিল, মানে পোষা কুকুর যেটা, ও মানে ওর জন্যই কিন্তু উনি ধরা পড়েন আদিবাসীদের কাছে ঘটনাক্রমে। কেন কি ও ওর মালিকের কাছে শুকতে শুকতে চলে গেছে, পৌঁছে গেছে, আর আদিবাসীরাও ওই কুকুরটাকে ফলো করে করে ওনার কাছে পৌঁছে গেছে। ও, শিকারি কুকুর যারা ওই শিকারের সময় হেল্প করে, যে কোথায় কোন প্রাণীটা লুকিয়ে আছে ইন্ডিকেট করার জন্য। না, ওটা ওনার নিজের মানে যে পোষা না না কুকুরই এই ছিল। এই ধরনের কুকুররা কুকুরও হান্টিং এর হয়, সময় হ্যাঁ হেল্প হ্যাঁ, করতো এরা। হেল্প করতো, সেরকমও হতে পারে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। কুকুরের একটা রোল ছিল ওনার ওই বাড়তে, এবং স্বাভাবিকভাবেই উনি তো বুঝে গেছিলেন যে ওই কুকুরটা যদি ওই সময় ওকে খুঁজতে খুঁজতে না আসতো, তাহলে তো আদিবাসীরা ওকে ধরতে পারতো না। না। এবং তখন অলরেডি ওনারা একটা হাতি শিকার করে নিয়েছেন, মানে শুধু উনি নয়, ওনার ব্যাটালিয়ান, এবং সেটা ধরা পড়ে গেছে আদিবাসীদের কাছে।
তারপরে অ্যাজ ইউজুয়াল একটা প্রাণী হত্যা, প্রাণী ওদের কাছে একটা কিন্তু সাংঘাতিক জীব। একদম। ওরা জঙ্গলের পশু পাখিদের খুব ভালোবাসে। ওরা প্রকৃতির সঙ্গে অনেক বেশি অ্যাটাচড। আমরা বলি আমরা সভ্য মানুষ, কিন্তু ওরা আমার মনে হয় ওরা অনেক বেশি সভ্য আমাদের থেকে। হুম। হ্যাঁ, নেচারের সাথে ডাইরেক্ট কানেক্টেড একদম। আছে ওরা। তারা মানে ওইভাবে জঙ্গলের প্রত্যেকটা জীব তাদের কাছে সন্তান তুল্য। তারা খুব করে। মানে ভালোবেসে জঙ্গলটাকে থাকে। জঙ্গলেও যেমন থাকে তারা, কিন্তু জঙ্গলের মানে কেয়ারও করে। নষ্ট করে না প্রকৃতিকে অকারণ। তো সেইখান থেকে ওই অ্যাটাক করে মানে ওরা ওই ভদ্রলোককে ধরে এবং ওনার উপর টর্চার করে উনি ওখানেই মারা যান। ওখানেই উনি মারা যান। এবারে আরেকটা জায়গা আছে। এবার ওই যে হলুদ বাড়ি, হুম। যেটাতে উনি বারবার ট্রাই করছিলেন কিন্তু ঢুকতে পারছিলেন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো হলো ওনার অসুখ বা যে ফিজিক্যাল লেভেলে যে প্রবলেমগুলো এই বাড়তে উনি সাফার করছেন তার একটা কারণ বেরিয়ে এলো কিন্তু পিএলআর থেকে। আরেকটা যেটা বলছি আমরা মানে ওই বাড়িতে ঢুকতে না পারার, ওই বাড়িতে যে মার্ডার গুলো হয়েছিল পুরো ফ্যামিলিটাকে পুরো মেরে দেওয়া হয়েছিল, কেউ বেঁচে ছিল না, স্রেফ একটা ছোট বাচ্চা মেয়ে। ওই বাচ্চাটাকে উনি একটা ভালো কাজ করেছিলেন এত খারাপ কাজের মধ্যেও, বাচ্চাটাকে উনি বাঁচিয়ে নিয়েছিলেন, মানে ওই ব্যাটালিয়ানের হাতে মরতে দেননি। ওই বাচ্চাটা এখন উনি ওনার ট্রান্সফারেবল জব ছিল, তো কোথাও কর্মসূত্রে ওনাকে থাকতে হয় মালদার দিকে। তো ওখানে যে বাড়িতে উনি থাকতেন অ্যাজ এ পেইং গেস্ট, ওখানে ওই বাড়ির একটা মেয়ের সঙ্গে ওনার খুব একটা স্নেহের সম্পর্ক তৈরি হয় এবং দেখা যায় ওই মেয়ে সেই মেয়ে। হ্যাঁ। হ্যাঁ, এবং ওনার আরেকটা কোয়ারি ছিল ওই মেয়ের যে বাচ্চা, মানে তার সঙ্গে এতটাই অ্যাটাচমেন্ট, মানে কি বলবো, নিজের দাদু থেকেও বেশি। হ্যাঁ, কিরম মানে সম্পর্কগুলো কিভাবে আসে দেখো। ওই মেয়ের যে বাচ্চা, ওই বাচ্চার সঙ্গে আবার এই ভদ্রলোক এতখানি অ্যাটাচড, ওই মেয়ে ওনার নিজের মেয়ে, ওই বাড়তে যে বাড়তে উনি আর্মি অফিসার ছিলেন, ব্রিটিশ আর্মি অফিসার। বাপরে। উনি নিঃসন্তান, মানে ওকে, যেহেতু হ্যাঁ, বিয়ে থা বিয়ে করা করেননি, তো হয়নি। ওনার একটা ছিল যে মানে এই বাচ্চাটার সাথে আমি এত কানেক্টেড কেন, কোনো পাস্ট লাইফ কানেকশন কি আছে? কারণ ওনার প্রপার্টিও অনেক, উনি একটু উইলও করতে চান। তো হয়তো ওনার একটা ইচ্ছে আছে যে যদি কোনো পাস্ট কানেকশন থাকে তাহলে উনি আরো মানে ইন ফিউচার হুম, উনি হুম, ওই হুম। ওনার প্রপার্টি হয়তো কিছুটা বাচ্চাটার নামে করতেও পারেন। এটা ওনার একটা সুপ্ত মনের ইচ্ছে। হুম। তুমি এটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে আমার মিডিয়ামের দ্বারা ওটা হ্যাঁ। করলাম। কারণ উনি তো এগোতে, কারণ এতখানি আর উনি প্রচুর মানুষের মানে কিল হয়েছিল ওই সময় উনার কমান্ডে। তো মানে উনি অ্যাজ আ মিডিয়াম থ্রু আপনি দেখেছেন এটাকে। হ্যাঁ, হ্যাঁ। কারণ উনি ঢুকতে পারছেন না, কারণ উনার উনি কর্মা। ঢুকছেন কিন্তু উনাকে এত ভারী কর্মা এক্সপ্লোর হতে দিচ্ছে না। ইউনিভার্স মানে বেঁধে রেখে দিয়েছে ওখানটাতে। মানে কর্মার জন্য তিনি পিএলআরও দেখতে পাবে না। পাবেন না। কারণ এত নেগেটিভ এই যে কর্মাগুলো তো ছোটখাটো কর্মা নয়। জীব হত্যা। সবথেকে যেটা বড় পাপ। মানা হয়। তো এত সোল, হাজার, হাজার সোল কোথায় যাবে? ওরা ওরা গিয়ে আটকাচ্ছে। এমনকি ওই বাড়ির ভেতরে ঢুকতে দেয়া হলো না ওনাকে। বলছে ওখানে যে সোলগুলো আছে ওরা ঢুকতেই দিচ্ছে না। এগোবে কি করে? সেটাও আমরা মানে মিডিয়ামের দ্বারা যখন দেখছি সেটাও আসছে। কি বলবে? এবং ওই তখন কিছু আমাদের যা প্রসেস থাকে সবথেকে মানে সবার আগে যেটা করা হলো, ভাই ক্ষমা চাও। ক্ষমা চাও। ক্ষমা চাইতেই হবে। হাতির সোল মাফ করে দিল। পরপর রিলিজ হয়ে যাচ্ছে সব। এবার ওনাকে বলাই আছে যে আপনি ওই একবার ক্ষমা চেয়ে এত বড় পাপ যদি ভাবেন যে মিটে যাবে তা তো নয়। আপনি রেগুলার বেসিসে একটা রুটিন করুন। রুটিন করুন। কারণ যা কিছু ব্লকেজ আমাদের হয় জীবনে এই বাড়তে, তার সবটাই 99% আমাদের পাস্টেরই তো কোথাও না কোথাও কানেকশন কিন্তু বেরোয়। ভারী ব্লকেজ এগুলো। হ্যাঁ। তো এই বাড়তে মোটামুটি ওনার একটা অতটা ছিল না যে ঠিক আছে, স্বাভাবিকভাবেই উনি যে একটা ক্রুয়েলটির মানে এবং খুব ক্রুয়েলিটির একটা মানে হয় না একটা বেশ চরম লেভেলের চরম ছিলেন। লেভেলের একটা এক্সাম্পল ছিলেন। তো উনিও মানে বারবার বলছেন এটা আমার একটা বাড়তেই এত পাপ হয়ে গেছে। একটা বাড়তেই ঠিক আছে, কিছু করার তো নেই। এই মুহূর্তে ওটা তো আপনি ফিরিয়ে নিতে পারবেন না কর্মাটাকে। ঠিক। তো এই ক্ষমা এই চাওয়া আপনার ছাড়া ক্ষমা আর ক্ষমা যদি যখন উনি চেয়েছেন উনি ক্ষমা। হ্যাঁ, অবশ্যই। উনি এ বারবার ক্ষমা তো চাইছেন। ক্ষমা চাওয়ার পর উনার ভেতরে কি এই জিনিসটা এসছে যে
আমি এবার ঠিক হয়ে গেছি বা আমি ঠিক মানে হতে পারি? হ্যাঁ, দেখো ওনার এজও যথেষ্ট হয়েছে। হুম। হ্যাঁ, অলরেডি উনি 60 আপ? 70। 70? হ্যাঁ, 70। বাবা! তো ঠিক আছে, উনি কমসে কম এখনো তো বেটার লেট দ্যান নেভার। রিয়ালাইজ তো করলেন যে আমার কোথায় কি আছে, হুম। দেখি। নেক্সট জন্মে ওনার সেই কর্মটা হতে পারে অতটা হিট করবে না। না আর করবে না। কারণ উনি আর করবে বুঝে না। গেছেন না। এবার উনি বুঝে গেছেন এবং এই বাড়তে অলরেডি উনি ওই মানে যে কর্মার যে ফলটা উনি তো হুম, ভোগ করাও হয়ে গেছে অলমোস্ট। হুম, আর জীবন রয়ে গেছে কত বছর। ঠিকই। হ্যাঁ? তো কার্মা ভীষণ ভারী জিনিস। এটাকে মানে ওইজন্যই বলি প্রত্যেক দিনের রুটিনে একটা ক্ষমা চাওয়ার ব্যাপারটা মানে খুব দরকার। কারণ সবাই পিএলআর এ আসতে পারছে না। সবাই হুম, অনেকে ঢুকছে। আমরা করে দিচ্ছি কাজ সেটা আলাদা কথা। কিন্তু এমন নয় যে আমি ওই সেশনে আমি করলাম, ক্ষমা চাইলাম, তারপরে আমি ভুলে গেছি ভাই, আমার হয়ে গেছে। সেটা বললে হবে না। তো এত হুম, ভারী কাজ তুমি মানে তারই তো ইউনিভার্সে ওটাও তো কাউন্ট হচ্ছে। তুমি কতটা ইনটেনসিটির সাথে তুমি ওর ক্ষমাটা চাইছো। ঠিক। যে একটা এমন নয় যে ফর্মালিটি আচ্ছা ঠিক আছে সরি। এটা কি শুধু সরি বলার মতো জায়গা? তা তো নয়। না, না। একটা জিনিস বলুন তো ম্যাম, কেউ ধরুন ব আ অতীতে কেউ কাউকে অভিশাপ দিয়েছে। হুম, কোনো না কোনো কারণে। হুম। তো সেটা কোনো না কোনো কারণে ফলেও গেছে। হুম, হয় এটা? হ্যাঁ হয়। এরকম ঘটনা আছে আপনার হ্যাঁ, কাছে? ঘটনাও আছে। যদি রাখেন এই বিষয়টা। হ্যাঁ, এই রিসেন্ট এর কথা। আচ্ছা, এবারে অভিশাপ দিলে মানুষকে একটা কার্স বলো, অভিশাপ দিলে যে সেটার কিভাবে এফেক্ট করে জীবনে, তার একটা এক্সাম্পল তোমাকে বলছি এক ভদ্রমহিলার একটা ঘটনা দিয়ে। এবার ১ম ওনার কিন্তু কোয়েরি ওটা ছিল ওনার মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে সম্পর্কটা কেন খারাপ? এখান দিয়ে আমরা ঢুকলাম। শুরু হলো আমাদের সেশন। উনি দেখলেন ১ম এ উনি মন্দিরে গেলেন। মন্দিরে ওখানে আ আ কালী মায়ের মন্দির। ঢুকলেন। উনার এটাও ছিল যে আমি মা কালীর সঙ্গে এত কানেক্টেড কেন? মা আমার সব কথা শোনেন, আমার সব সমস্যাতে আমি মায়ের কাছে সাহায্য পাই। এই কানেকশনটা আমার কোত্থেকে এলো? কোন বার্থ থেকে এলো? কেন? কিসের জন্য? ওখানে দেখলাম যে উনার একটা সাধনার একটা ছিল। উনি পুজো করে এসছেন একটা জন্মে উনি পুরোহিত টাইপের ছিলেন। তো সেখান থেকে মায়ের ব্লেসিংস উনার সঙ্গে এই জন্মেও ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে। ভালো কথা। এবারে মায়ের সঙ্গে কেন উনার সমস্যা এই জায়গাটা? এবার ওই সময় ওই জায়গাটা আর উনি এক্সপ্লোর করতে পারছেন না। কোথাও একটা আটকাচ্ছে। বারবার যখন ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, ওই জায়গাটা উনি ঢুকতে পারছেন না। তারপরে এবারে মিডিয়ামশিপে যেমন হয়, ঠিক আছে। মিডিয়ামশিপে যাওয়া হলো। এবারে ১ম এই এলো কিন্তু ওই একটা সাপের গল্প। দেখছে যে কোথাও একটা সাপ আসছে, একটা বাচ্চা মেয়ে, হাতে লাঠি। হ্যাঁ? আর ওই সাপটা আসছে এবং সাপের পেটে একটা ডিম আছে এবং সাপটা কিন্তু বারবার মানে অ্যাপিল করছে যে, "আমাকে মেরো না, তাড়িও না।" মানে ওর চলতেও কষ্ট হচ্ছিল। এবং ওর বাড়ি যেটা মানে যেখানে ও থাকতো ওই সাপটা, ওর ওইখানে মানে বাড়ি তৈরি হয়ে ওই মেয়েটারই বাড়ি তৈরি হয়ে গেছে তখন অলরেডি। এবারে সাপটাকে ও মানে করাচ্ছে, তাড়াচ্ছে। আর সাপটা দৌড়ে যাচ্ছে এবং ওর ডিমটা বেরিয়ে গেছে মানে ছোটাছুটির মানে বা ভয়ে যাই হোক। সাপটা কিন্তু ওই অ্যাজ এ সোল কিন্তু অ্যাপিল করে যাচ্ছে। সেটা তো বোঝার মতো মানুষের অত বুদ্ধি নেই। বুঝতেও পারছে না যে ও হয়তো মানুষ ভয়েও তাড়াচ্ছে সেটাও হতে পারে। সাপ দেখলে এমনি মানুষের একটা ভয় হয়। তো যেতে ডিমটাও বেরিয়ে যায় আর ওই মেয়েটার পায়ে ওই ডিমটা নষ্ট হয়ে যায়। আর সাপটা জঙ্গলের দিকে চলে যায়। এবং বারবার কিন্তু ওই ঘুরে ওই মেয়েটাকে দেখতে থাকে। এবং ওই যে সাপের যে শোলটা ও আর ওই যে ডিমটা যেটা নষ্ট হয়ে গিয়েছিল ওর পায়ের আঘাতে, হুম, ওই সাপটা হচ্ছে ওর মা হয়ে এসছে, এই ডিম ভাই হয়ে এসছে। এবারে মায়ের ওই রাগটা আছে। কারণ ও তো মানে চিনে নেয় না, সোলকে ঠিক চিনে নেবে হুম, যে তোমার ওর দ্বারাই ওই ক্ষতিটা হয়ে গেছিল। হুম? তো পুরো জীবনটাই মা কিন্তু ওইভাবে একটা রাগ ওইভাবে গেছে। এবং ওই ভাইয়ের সঙ্গে মায়ের অ্যাটাচমেন্ট একটা আলাদা লেভেলের ছিল। সাংঘাতিক অ্যাটাচমেন্ট ছিল ওই ভাইয়ের সঙ্গে। এবং গিয়ে একটা সময় গিয়ে এমন হয়েছিল ওনার যখন মার একটা এজ খুব শেষের দিকটা আরকি। তো মায়ের সেরিব্রাল হয় এবং উনি মায়ের ওই ব্যবহারে মানে একেক সময় এমন হয়েছে উনি খেতেও পেতেন না ঠিকঠাক করে। খাওয়ারও মানে জুটতো না ভালোভাবে।
ভাই আর মা মিলে এত অত্যাচার করতো, মানে এটা কি বলবো, একটা মানে গল্পের মতোই লাগবে, সিনেমার মতো মনে হবে হুম, হুম, হুম। যে মা এতটা অত্যাচার করতে পারে কারোর। ভাই যেটা করবে, ভাই ভুল করছে তাতেও ভাইকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে যাতে ও টর্চারড হয়, ওই ভদ্রমহিলা যাতে টর্চার হয় তার জন্যই ওইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবারে মা তো মানে একদিন এমন হয়েছে, ভাই মানে রান্না করা খাওয়ার চাটনি কেন হয়নি, একটা সাধারণ ছোট একটা কথা, চাটনি কেন হয়নি, চাটনিতে কেন খেজুর পড়েনি, চাটনি তো হয়েছে, চাটনিতে কেন খেজুর পড়েনি, এই কথাতে নিয়ে, মানে এটা কিন্তু আমি এই বার্তের কথা বলছি, হুম, হুম, এই হুম। বার্তের কথা বলছি, এটা পাস্টের বলছি না। চাটনি কেন হয়নি, চাটনিতে খেজুর কেন দেওয়া হয়নি, ওইটা নিয়ে পুরো খাবারটাকে ছুঁড়ে ফেলে দিল। বাড়ির কেউ খেতে পেল না। বুড়ো মানে বুড়ি মানুষ দিদা বলছে, "ভাই খাবারগুলো ফেলিস না। আমি বুড়ো মানুষ, না খেয়ে তো থাকতে পারব না।" মানে এত রাগ, গিয়ে এবার তার নিজের খাওয়া হয়ে গেছে। এবার ভদ্রমহিলা আবার নতুন করে রান্না চাপিয়ে সেদ্ধ ভাত করে সবাইকে খেতে দিচ্ছে। তখনও মা বলছে যে, "ওই ভাইকে আগে ডেকে নিয়ে আয়, ভাই আবার খাবে।" মানে সে অলরেডি মানে ভালো করে মানে সেদিন ভালোই রান্না-বান্না হয়েছিল বাড়িতে। সব খেয়ে দিয়ে সে শুয়ে আছে। তাকে আবার ২য় বার ডেকে এনে ইনভাইট করে তাকে খাওয়াতে হবে। হুম। তারপর বাড়ির মেম্বাররা খেতে পাবে, নাহলে কেউ খেতে পাবে না। এরম কন্ডিশন। তো ভদ্রমহিলা গিয়ে বলছে, "না, এমনি ডাকলে হবে না। ওর পায়ে ধরে ডাকতে হবে।" উনি কিন্তু সম্পর্কে দিদি, ছোট ভাই, এবং ওই কিন্তু সংসারের এমন পরিস্থিতি যে বুড়ো মানুষগুলো খেতে, ঠিক আছে চলো। এই পায়ে ধরে ক্ষমা চেয়ে উনি মানে ডেকে আনলেন ভাইকে। অথচ ওনার এই বাড়তে যদি দেখো তো দিদির তো কোনো দোষ নেই। না। সে তো পুরো সার্ভিসটাই দিয়ে যাচ্ছে। হুম, হুম, হুম। উনি ভালো মানে চাকরিও করেন। সব দিক দিয়ে ভালো। অথচ বাড়িতে তার এরম কন্ডিশন। তখন চাকরি পেয়ে গেছিলেন উনি যখনকার? তখন চাকরি পেয়ে গেছিলেন। তা সত্ত্বেও বাড়ির মানুষের কাছে কিন্তু কোনো ইয়ে নেই তার। বিশেষত মা আর ভাই, ওই ভাই। ওই পায়ে যখন ধরা হচ্ছে, তো উনার একটা স্বাভাবিকভাবেই উনি তো কষ্ট পাচ্ছেন। হুম। উনি তো তার নিজের পাস্টটা তো উনি জানেন না যে কিসের জন্য এরা আমার সঙ্গে এত মানে এই রিভেঞ্জ নিচ্ছে আমাদের সাথে, আমার সাথে এর সম্পর্কটা এত খারাপ। এটা এই জন্মের কথা বলছি। হুম? পায়ে ধরে ক্ষমা চেয়ে এবার বাড়ির মানে এবার আসার পর এবার সবাই খেতে পেল এবং ও বলছে, "না, না আমি খাবো না।" খেয়ে তো নি, তার তো পেট ভার। সে আর খাবে কেন? অথচ কিন্তু ক্ষমা চাইতে হবে, কিন্তু মা বলে দিয়েছে যে ওর ক্ষমা মানে চাইলে তবে মানে ও যদি হুম। রাজি হয়, ও যদি খেতে আসে, তবে সবাই খেতে পাবে। এরম কন্ডিশন। যাই হোক, এবারে যখন ওই পায়ে ধরে ক্ষমা চাইছে, আমি যেটার জন্য বললাম কথাটা যে অভিশাপ লাগে কিনা, হুম? তো পায়ে ধরে যখন ক্ষমা চাইছে, তখন কিন্তু মানে ও মনে, মনে তখন বলছে, তো মানে মনে, মনে নয়, এমনি মানে জোরেই ছিল যে, "তোর এই পাটা ঠিক থাকবে তো?" উনি সেদিন খানওনি, সারাদিন মানে কেঁদে গেছেন যে যা হয়, খুব কষ্ট পেয়েছিলেন তো। তো বলছে তখন মানে ওই একটা ভেতর থেকে একটা মানে এসছিল যে, "তুই আজ যে পায়ে আমাকে ধরালি, ওই পাটা তোর ঠিক থাকবে তো?" এবং মা যখন ওকে খুব মানে খারাপভাবে করত, বলছে, "তোমার এই মুখটা ঠিক থাকবে তো? তুমি যে এত কথা আমাকে শোনাও সারাদিন, তোমার এই মুখটা ঠিক থাকবে তো?" এবং মানে শেষ সময়টাতে মা হয়তো রিয়ালাইজও করে নিয়েছিল যে উনি সারা জীবন ধরে যেটা করে এসছেন সেটা হয়তো ঠিক নয়। সেটা মানে উনি লাস্ট যখন ২ মাস মতো সময় ছিল উনার, সেরিব্রাল হয়ে উনার মুখ কিন্তু বন্ধ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এবং উনি তখন কিন্তু মানে অনেকটাই মানে এজেড মানসিকভাবে হয়ে গেছিলেন মেয়ের কাছে। বুঝে গেছিলেন যে কিছু একটা মানে আমার কর্ম এ জন্মে খুব গন্ডগোল হয়ে গেছে। সোলটা তো ওই সোল, হুম। হ্যাঁ? এবং ওইটাই, আর ছেলেটার যে ভাই, ওনার কি হয়? ওনার মানে নার্ভের অসুখ হয়। লাস্ট ৪-৫ বছর উনি কিন্তু বিছানায় ছিলেন এবং উনার পা কিন্তু কাজ করত না। হাঁটতে পারতেন না উনি। এতটা লেগে গেছে? এতটা লেগে আর গেছে। এই জন্মেই লেগেছে না? এই জন্মেই লেগেছে। মানে হ্যাঁ, কতটা কষ্ট পেয়ে মানে এটা ভেতর থেকে এসছে ওই অভিশাপটা হ্যাঁ। যেন লেগে গেছে কারণ যে সারা জীবন ধরে ওরা কিন্তু ওই পেছনের বার্থের ওই রাগটা মিটিয়ে গেছে। হুম, হুম, হুম। হ্যাঁ? এবার আর উনি এদিক থেকে যখন আর নিতে পারছেন না, মানে একটা সবকিছুর লিমিট থাকে তো, সহ্য করতে, করতে উনি আর পারছেন না। তখন একটা সময় উনার মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে গেছিল।
এবং যার ফলে কিন্তু ওরাও ওই এটা কিন্তু এখন তারপর যখন আমরা সোল লেভেলে যেভাবে আমরা কানেকশন করি, যখন ওনাদের ডাকা হল, ওনারা কিন্তু মানে সরি চাচ্ছেন বা ওনারাও বুঝে গেছেন যে না, এবারে বোধহয় আমরা যেটা করে এসছি ওটা ঠিক হয়নি। ওনারাও কাঁদছেন তখন ওই সময়, মানে বুঝতে পেরে গেছেন যে আমাদের মানে এই বাড়তে যা হয়ে গেছে। যাই হোক, একটা ইনিও এনার তরফ থেকে ওই সোল লেভেলে যখন যে সাপ সাপ আর সাপের বাচ্চা, হুম, সে এখন মা আর ভাই, সোলটা তো একই, সোল তো একই, সোলের মেমোরি আছে, মেমোরি তো কাজ করছে। তাহলে বলবো, এবার অনেকে যদি বলে যে পিএলআর কি সত্যি হয়, পাস্ট লাইফ কি আমরা সত্যিই দেখি, তাহলে এই কানেকশনটা কোত্থেকে হলো? মেমোরিটাই তো এলো, মেমোরিটাই তোমার রাগ, মেমোরিটাই তোমার খুশি, তুমি খুশি ফিরিয়ে দিচ্ছ এই বাড়তে। হ্যাঁ, রাগ তুমি সেটাকে রিটার্ন ফেরত দিচ্ছ তুমি রিভেঞ্জ নিয়ে। তো রিভেঞ্জ নিয়েও আলটিমেটলি তো কিছু লাভ হলো না, আবার নতুন কার্মা ক্রিয়েট হলো। তার থেকে ক্ষমা করে দেওয়া ভালো, ক্ষমা চেয়ে নেওয়া ভালো। রিভেঞ্জটা নিয়ে আলটিমেটলি এবার কি, এবার ধরো এই যে দিদি যিনি পিএলআর করালেন, ইনিও যদি এই বার্থে রিভেঞ্জ নিতে থাকেন, কিন্তু এনার ম্যাচিওর সোল, ইনি বুঝে গেছেন যে ভাই বাইন্ড আপ করে দাও, যা হয়ে গেছে তো হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তো কমসে কম আর যেন ওটা ক্যারি ফরওয়ার্ড না হয়, ঠিক, ছেড়ে দাও এই জায়গাতে। তো সেই জায়গা থেকে এখন ক্ষমা চেয়ে ওনার যে যারা চলে গেছেন ভাই আর মায়ের সোল, কিন্তু চলে গিয়েও তারা কিন্তু ফিল করছে যে এই জন্মে আমরা কিন্তু করে এসেছি। কারণ কি, এই ওনার ভেতরে একটা ফিল ছিল যে আমার গিল্টি লাগছে যে আমি যেটা বললাম সেটা লেগে গেল। এটা কিন্তু একটা বহুত বড়, মানে উনি ভাবছেন যে কি করে ফেললাম, কিন্তু এটা হওয়ারই ছিল। হ্যাঁ, এবং ওরাও কষ্ট পেয়ে হয়তো ওদেরও রিয়ালাইজেশন হলো যে আমাদের এত খারাপ কাজগুলো যে আমরা করে এসেছি, রিভেঞ্জ নেয়া। তো সেটাও যাই হোক, যে ৩ জন্মের যে এই যে একটা চলছে, এটা আর ওনাদের ভালো হলো যে এই জন্মে সব শেষ হয়ে গেল। ওরা চলে গেল, ওরা কিন্তু খুশি খুশি চলে গেল। তার মানে ওরা আর ওইভাবে ফেরত আসবে না, আর কিন্তু ফেরত আসবে না, কারণ এখানে ক্লোজ হয়ে গেল চ্যাপ্টার। এবং পিএলআর এর কিন্তু এখানেই সার্থকতা, যখন ওই সোল লেভেলে যে কানেকশন হচ্ছে, পরস্পরকে ক্ষমা করে দিচ্ছে, আর কিন্তু কমসে কম রিভেঞ্জ নিতে দেখো, আমরা ভালোটা ফেরত দিতে এলে কিন্তু সেটা আমরা খুব খুশি খুশি সেটা নিচ্ছি, সেটাতে কারোর তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু খারাপটা যখন আমরা কেউ ফেরত দিতে আসি, সেটা তো আমাদের সম্পর্কটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং সেখানে তুমি কি রিয়াকশন দিচ্ছ, তারপর নতুন কর্মা ক্রিয়েট হয়ে যাচ্ছে, আবার একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, একটা লুপের মতো ঘুরছে বারবার। তো সেই জায়গা থেকে বেরোতে হলে ক্ষমা করাটা এবং ক্ষমা চাওয়াটা খুব নেসেসারি, এবং সেটা তোমার একদম ভেতর থেকে সেই জিনিসটা আসতে হবে। এবং যখন ওই সোল কানেকশন যখন হয়, বোঝা যায় যে যে ফিলিংগুলো ওদের চোখ দিয়ে, চোখে মুখে এদের এক্সপ্রেশনে আসছে, বা রাগ, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ওই সোলের মানে কি বলবো, বডি ল্যাঙ্গুয়েজ বলো বা যে এক্সপ্রেশন বলো, ওটাতে কিন্তু বোঝা যায় যে সোল মাপ করে দিয়েছে বা ব্যাপারগুলো, বা বলেও যায়, এক এক সময় কিন্তু ডাইরেক্ট বলেও যায় যে ঠিক আছে, বা দুজনেই কাঁদছে, ওনারাও কাঁদছেন, এখানে ইনি যে সেশনে আছেন উনিও কাঁদছেন, তো হয়ে যায় তখন ব্যাপারগুলো। কারণ ওই ফ্রিকোয়েন্সি, ওই ভাইব্রেশনটা দুজনকে পাঠাচ্ছে, এবং সেটা কাউন্ট হয়ে যাচ্ছে, কানেক্ট হয়ে যাচ্ছে দুজন। হ্যাঁ, কানেক্ট হয়ে যাচ্ছে, এবং ওটা হচ্ছে। উনি যখন, এবার আরেকটা কথা, ধরো যারা ডাইরেক্ট পিএলআর এ ঢুকছে, তারা তো অলরেডি তাদের ভিশনের মধ্যেই আছে দৃশ্যগুলো, এবং এবার যদি বলো ইনডাইরেক্ট, তখন তো ওরা ভিশন আসছে না, মিডিয়ামের মাধ্যমে হচ্ছে কোনো না কোনো ভাবে। তাহলে ওই সময় আমরা বলি তুমি ভিজুয়ালাইজ করো, এবং সেটা হয়, চিন্তা করো। হ্যাঁ, এবার তুমি যখন চিন্তা করে ওই সোলগুলোকে তোমার সামনে নিয়ে এসছো, ওর সামনে তুমি ক্ষমা চাইছো, একই জিনিস হচ্ছে। এমন নয় যে আমি ওই ট্রান্সের, কিন্তু ওই স্টেজটা তো ওটাই আছে, উনি আমাদের সঙ্গে লাইনেও আছেন, উনি দেখতে পাচ্ছেন, বা যদি সামনাসামনি হয় উনি সামনে দেখতে পাচ্ছেন। সামনাসামনিটা খুব কমই হয়, অনলাইনে। তারপর ম্যাম ওনার কোনো প্রবলেম হচ্ছে না এখনো পর্যন্ত তো কোনো প্রবলেম কিছু নেই। তার পার্সোনাল লাইফেও কোনো প্রবলেম নেই। দেখো, এটা তো ধীরে ধীরে বুঝতে পারবে। ছেলের হ্যাঁ কিছু আছে ওনার পার্সোনাল লাইফের, পার্সোনাল লাইফে ওনার যেটা বলবো আমি, ওনার ছেলের সঙ্গে সম্পর্ক ভালো, হ্যাঁ, বা ওনার কিছু কিছু পার্সোনাল কোয়ারিও ছিল,
ওনার কিছু কিছু পার্সোনাল কোয়ারিও ছিল ওনার হাজব্যান্ডের সঙ্গে ইয়ে মানে সম্পর্কটা ভালো সবার সাথে, কিন্তু শ্বশুর বাড়ির মানুষজনের একটা টাকার উপর ওনার খালি মানে উনি এটা ফিল করেন যে শ্বশুর বাড়ির মানুষজন মানে টাকাটাই যেন ওনাদের কাছে সবকিছু, ওনার কোনো ভ্যালু নেই। এটা কেন? হুম। তো সেই জায়গাটাতে আবার মানে ওনার বাড়তে কিন্তু অনেক গল্প, মানে অনেকগুলো গল্প কম্বাইন্ড হয়ে অনেকগুলো জায়গা থেকে উনি নিয়ে একটা যেটাকে আমরা বলি মানে প্রারব্ধ এবারে নিয়ে উনি এসছেন। ওনার Okay. পোটলি যেটা কার্মার যে ভান্ডার, তার মধ্যে অনেকগুলো বার্থের কানেকশন উনি নিয়ে এসছেন। হুম। আর ওনার ছেলের সাথে সম্পর্ক ভালো আছে? ছেলের সঙ্গে ওনার সম্পর্ক ভালো, কিন্তু বলছেন যে মানে ছেলের সাথে ছেলে ওনার কথাটা খুব ভালো শোনে, মানে শুনে, হ্যাঁ। এবং ছেলের সঙ্গে বলছে যে কি কানেকশন ওনার, মানে উনি যেটা মানে অ্যাডপ্টেড চাইল্ড ওনার। ও! এবার মানে ওনার ছেলের সাথে ভালো কানেকশন এদিকে? হ্যাঁ, কানেকশন ভালো ছেলের সাথে। কিন্তু অ্যাডপ্টেড চাইল্ড। বলছি এই ছেলেই বা আমার কাছে এলো কেন? অন্য কেউ তো আসতে সেটা পারত। দেখা গেছে? হ্যাঁ, সেটাও দেখা গেছে। উনার ওই যে মিসক্যারেজ, ও! মিসক্যারেজ হয়ে গেছিল উনার একবার। সেটা ওই সাপের ওই যে ডিমটা ওটাও তো একটা মায়েরই ভ্রূণ হুম, নষ্ট হুম, হয়েছিল। হুম, সেও হুম। সাপ, সেও তো মা। হুম? তো সেই জায়গা থেকে ওনারও কিন্তু মিসক্যারেজ হলো। হ্যাঁ? ২ ওনার ছেলের সঙ্গে সম্পর্ক খুব ভালো। তো ছেলের সঙ্গে যেটা আ মানে কি বলবো? সে একটু আধ্যাত্মিক লাইনটা তার একটু বেশি পছন্দ। পৌরাণিক গল্পগুলো মাইথোলজি তাকে খুব হুম, অ্যাট্রাক্ট হুম, করে। হুম, হুম। আর যেটা উনি বলেন যে উনার ছেলের না এই থার্ড আইতে একটা চোখ চোখ যেন দেখলে মনে হবে একটা মানে ছোট জন্মের সময় তো মানে ছোটবেলা মাত্র কয়েকদিনের বাচ্চা উনি অ্যাডপ্ট করেছিলেন। হ্যাঁ? তো ওইখানে একটা চোখের মতো লাল একটা হয়েছিল। সেটা এখন বয়সের সঙ্গে, সঙ্গে বলছে আমি কাজল দিয়ে না ওই চোখটাকে ঢেকে রাখতাম যাতে কেউ দেখতে না পায়। আর যখন খুব রেগে যায় ছেলে এখনো তার ২৬ বছর বয়স, সে এখনো রেগে গেলে মহাদেবকে জড়িয়ে বসে থাকে এইভাবে। হুম? বলছি কি কানেকশন আছে ওর মহাদেবের সঙ্গে? তো তখন যখন দেখা গেল এবারে দেখো কোয়েরি যা থাকবে তুমি ইউনিভার্সকে যেটা কোয়েশ্চেন করবে তার উত্তর তুমি পাবে। সেইভাবে এগোতে হয়। তো যখন কোয়েরি করা হচ্ছে, জিজ্ঞেস করা হলো যে, "তুমি মানে আপনি কি দেখছেন? কেন? কি ব্যাপার?" তো ছেলের সঙ্গে উনার কানেকশন অনেক মানে পেছন থেকে আসছে। হুম। ছেলে মানে একটা সময় ছিল না? যখন মানে নাটক, যাত্রা এই ধরনের। ছেলেটা মহাদেবের মানে রোল করতো একটা সময়। ভালো মানে ইয়ে ছিল। হুম। হ্যাঁ। তো ভালো রকম মানে ভালো নাম ছিল। ভালোভাবে করত। খুব ভালো। আর মাইথোলজি একদম ওর খুব ঠোঁটস্থ। খুব ভালো মানে ইয়ে। এই জন্মেও কিন্তু মাইথোলজি মানে ওই কানেক্টেড হয়ে যায় ওই এনার্জিটা। ওর এত পড়া ছিল একটা সময়। এই বার্থে এসে কি হয়? একটু পড়লেই ওই মাইথোলজি পুরো হুম। ওইখান থেকে আবার স্টার্ট হয়ে যায়। পুরো যেন মনে হচ্ছে একবার জাস্ট একটু মানে ময়লা জমে গেছিল ওটা পরিষ্কার হয়ে গেল। এরম ওকে। আরকি। মানে একবার শুনলেই এই ধরনের রামায়ণ মহাভারতের মানে শুনলেই ব্যাস। হ্যাঁ, কারণ ওর অনেক পড়া আছে। একটা সময় ও অনেক পড়ে রেখেছে এই ব্যাপারগুলো। হ্যাঁ? তো মাইথোলজির সঙ্গেও খুব ভালো নিজেকে ইয়ে করতে পারে। আর বাকি যেটা ও মহাদেবের সঙ্গে কানেক্টেড, হুম? একটা জন্ম ছেলের দেখা গেল যে ওখানে আম কেদারনাথে হয় ও কোনো সাধক বা পূজারী এই ধরনের কোনো রোল ছিল কোনো বার্থে। তো মহাদেবের সঙ্গে ও ছেলের এনার্জি খুবই কানেক্টেড। খুবই কানেক্টেড মহাদেবের এনার্জির সাথে। তো ওইজন্যই হয়তো ওর ওই থার্ড আইতে একটা মানে ওই ধরনের কিছু আছে। বাহ! উফ! হ্যাঁ? আর বাকি এই বাড়তি উনি আবার মা কালীর সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, হুম। মন্দিরটা কি ওনার মায়ের কালীর সাথে হ্যাঁ, মা কালীর মন্দিরের উনি পুরোহিত ছিলেন কোনো না কোনো বাড়তে। তো শিব শক্তির একটা কম্বিনেশন ঐজন্যই মা ছেলেতে খুব সম্পর্কটা খুব মধুর। বাহ! হ্যাঁ? এবং মানে ওই বার্থে মানে ওনার মায়ের সঙ্গেও ওনার ওই ছেলের কানেকশন কিন্তু অন্য বার্থেও ছিল। যখন মানে ছেলে অভিনয় করত ওই যে বার্থে, উনি স্ক্রিপ্ট রাইটার উনি ছিলেন তখন। হুম। এই দিদি যার PLR আমি করলাম। ম্যাম তো এটা কি কোনোভাবে সম্ভব যে ওনাদের যে এই যে জিনিসগুলো না যে কানেক্টেড হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, হ্যাঁ, ইউনিভার্স এটা করিয়ে দিচ্ছে ওনাদেরকে? দেখো ইউনিভার্স হ্যাঁ, ইউনিভার্স প্রকৃতির কিছু রুল থাকে তো। হুম, হুম, হুম। ওই যে বললাম না তুমি যেমন চাইবে তুমি সেটাই তুমি পাবে। হুম, তুমি যদি চাও যে আমি ওই একটা ভালোবাসা আর একটা সম্পর্ক। হ্যাঁ? কারণ আমাদের এই রিবার্থ এর এইটাই তো সাইকেলটা তো এইভাবেই চলছে। হুম। ওই ভালোবাসা তুমি ভালোবাসা দিচ্ছ। তুমি নেক্সট বার্থেই ভালোবাসা নিতে আসবে আবার। আপনার মনে হয় না ম্যাম এই যে ওনার বার্তা হয়েছে,
এনার সবকিছু কর্মা থেকে শুরু করে সবকিছু কেটে গেল, সেটা না কিছু দেখো, কি বাকি এখন আছে আমাদের আপনার? তো মানে লক্ষ লক্ষ জন্ম, তো এই বার্থের যেগুলো ছিল সেগুলো ইয়ে করা হলো। হ্যাঁ, হুম। এই বার্থের যেগুলো মানে ডিপোজিট ছিল বলবো আমি, সেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু নেক্সট আবার কোথাও আরো যদি সঞ্চিত কর্মা কিছু থাকে। কারণ ওনার মনের মধ্যে তো কিন্তু ওই অভিশাপটা নেওয়ার জন্য ওনার মনের ভেতরে একটা ইয়ে ছিল যে কেন দিলাম, কি কেন জন্য হলো? দিলাম, হ্যাঁ সেটাও তো আছেই অবশ্যই। মানে কারণ সেটাকেই ওনার ওদের একটা ক্লিয়ার গিল্ট, ওই করতে। জন্যই তো উনি জিজ্ঞেস করলেন কথাটা। ওনার একটা গিল্ট ছিল যে আমি কিন্তু একটা অভিশাপ দিয়ে ফেলেছিলাম, তার কোনো এফেক্ট নেই তো। হুম। কারণ একটা গিল্ট তো থাকবেই, এবং গিল্টটাকে ওখানে ওনাকে রিলিজও করতে হবে, না হলে ওই গিল্টের জন্য কিন্তু ওই এনার্জি আবার কল হয়ে আসবে। উনি দিয়েছেন, উনি যথেষ্ট সেবার মধ্যে দিয়ে গেছেন, উনি কিন্তু কোনো মা ভাইয়ের সঙ্গে খারাপ কিছু করেননি, উনি ওনার সাধ্যমতো ভালো কাজই করে গেছে, সাধ্যমতো ভালো কাজ করে গেছে। এবং এটাও ঠিক, এবার হাজব্যান্ডের সঙ্গেও সেও আরেকটা গল্প। হাজব্যান্ডের সঙ্গে ওনার মানে পেছনের জন্মে উনি যখন মানে ছিলেন, উনি এই জন্মেও পড়াশুনো মানে টিচিং লাইনে আছেন, ওই বাড়তেও টিচিং লাইনে ছিলেন। এবার হাজব্যান্ড যে ও, মানে ওই কলেজ থেকে, এখন ওই কলেজ তখন কি ছিল আমাদের প্রেসিডেন্সি, হুম, 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 হুম। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছিল তখন, বোধহয় কলেজ ছিল কি, ওইখান থেকে উনি দেখছেন যে উনি এরকম নেমে আসছে সিঁড়ি দিয়ে, আর একটা ছেলে এসে দাঁড়িয়েছে, বলছে চা খাবে, তখন বলছে তুমি চা খাবে, চায়ের পয়সা, এটা কিন্তু আমি পাস্টের কথা বলছি, ওকে। এটা এবারতে বলছি না, চা খাওয়ানোর পয়সা আছে, তখন বলছে না, তো তাহলে তুমি মানে কিছু করে না, বেকার ছেলে। আবার ওই সময়ে স্বাধীনতা সংগ্রামের সময় দেশে একটা উত্তাল একটা মানে সিচুয়েশন চলছে, বেকারত্ব সর্বত্রই, কারণ দেশ তখন আমাদের পরাধীন, স্বাধীন হবে দেশ কিন্তু তখনও স্বাধীনতা আসেনি। তো বেকারত্বের জ্বালায় তখন সব মানে হচ্ছে আর এই ভদ্রলোক তখন ছিলেন খুব একটা নিডি ফ্যামিলির ছেলে। উনি স্বাভাবিক, কিন্তু ফ্যামিলি নিডি হলে যে ভালোবাসা যাবে না এমন তো কোনো কথা নেই, যাই হোক সম্পর্ক একটা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে উনি যখন মানে মানে বলছে যে তুমি ইয়ে করবে আর চা মানে তাহলে তুমি কেন এসছো, তুমি ওইটুকু তোমার ক্ষমতা নেই, একটা চা খাওয়ানোর পয়সা নেই তোমার কাছে। আর উনি তখন ওই কলেজে পড়ান, ওই ভদ্রমহিলা যথেষ্ট এডুকেটেড যা হয়। তো উনি সেই যে হলো, উনি বাড়ি চলে গেলেন, আর মানে ওই সময়ের যে বন্ধু, যে এই বার্থের হাজব্যান্ড, হ্যাঁ, তো ও ফিরে এলো, উনি ফিরে এলেন বাড়ি, এবং ফিরে এলেন খুব মন খারাপ নিয়ে। ট্রামে এলেন, ট্রামেও পয়সা দেওয়ার ওনার ক্ষমতা নেই, ট্রাম থেকে নামিয়ে দিল। উনি ওনার বাড়ি ওই শোভাবাজার ওই ওই এরিয়াতে কাছাকাছি, ওইরকম এক নর্থ কলকাতারই একটা কোথাও বাড়ি ছিল ওনার। ওখানে গিয়ে সেখানেও মন খারাপ করে বসে আছেন অনেকটা সময়, মানে বাড়ির খুব জরাজীর্ণ অবস্থা, যা হয় গরিব ফ্যামিলিতে যা হয়, অর্থের টানাটানি, মানে কি খাবে সেটার জন্যই একটা মানে সবাই মানে হয়ে আছে। ওই যে ছেলের বাবা মা, তারা কিন্তু এই বার্থের শ্বশুর শাশুড়ি, এবং হাজব্যান্ডও ওই ছেলেই এই বার্থের হাজব্যান্ড। পুরো মিলেছে ব্যাপারটা। একদম পুরো মিলেছে ব্যাপারটা। এবং যা হয় উনি তারপরে গঙ্গা স্নানে গেছেন, এবং যাই হোক মনটা ভালো ছিল না, সেই মানে জোয়ারের একটা টান এসে যায়, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অ্যাক্সিডেন্টালি হোক, উনি কিন্তু বয়ে যান, তারপরে ওনাকে আর পাওয়া যায়নি, ওনার শরীর আর খুঁজে পাওয়া যায়নি। হুম। মানে সেই অপমানটাও রয়েছে এবছর। অপমানটাও রয়েছে একটা, ওই জন্যই মনটা খারাপ করে হুম, উনি গেছেন, হুম। যে ভাল লাগছে না, যাই একটু গঙ্গা স্নানটা করে আসি, হয়তো ভালো লাগবে। বা ওই সময় কি হয়েছিল তার মনের মধ্যে, অতটা আমরা আর সেভাবে টানাটানি করা হয়নি ওনার এটা নিয়ে। কিন্তু এটার সাথে ওনার শ্বশুরবাড়িতে একটু টান পড়েছে। ওই টাকা পয়সার ব্যাপারটা বললেন না? টাকা পয়সা, হ্যাঁ সেটাই তো, ওই ওই কানেকশনটা তো আছেই। কানেকশনটা এবং রয়েছে। এই বার্থেও ও শ্বশুর শাশুড়ি এমন মানুষ, ওনারা ওনারা কিন্তু সেই পেছনের এনার্জিটা কিন্তু এখনো কানেক্টেড। হুম, কারণ হুম, হুম। পয়সাটা ওনার অন্য কোনো ব্লকেজ নেই, কিন্তু ওই বউ ইনকাম করে দিচ্ছে, মানে ছেলের বউ, ওনারা জাস্ট ওই খামটা ধরার জন্য ব্যাকুল। মানে সেই যে একটা ছিল না, মানি খাওয়ার জন্য কষ্ট, হুম, হুম, হুম। প্রত্যেকটা দিনের দিন কাটানো একটা খুব ভারী ব্যাপার, কোনো দুটো ছেলে, কেউ রোজগার করে না, মানে জরাজীর্ণ সংসারের অবস্থা। তো সেই জায়গা থেকে ওনাদের যে নিড ছিল, তো এই বার্থেও ওনারা কিন্তু টাকার উপরে ওনাদের একটু ইয়ে আছে, অ্যাট্রাকশন একটু বেশি। হ্যাঁ, সেটা যেমন আছে, ওই উত্তরটাও পাওয়া গেল, ওই কানেকশনটা হলো। এবং এই বার্থে ওনার যে হাজব্যান্ড,
মানে ওই ছেলেই তো এই বাড়তে হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু মানে ওনার ওই সময় একটা ছিল যে আমি এই বাড়তে আমি মানে পরের বাড়তে মানে এই যা কষ্ট পেয়ে গেছি আমি ভালো কিছু করে দেখাবো। এই বাড়তে উনি যথেষ্ট ভালো একজন গেজেটেড অফিসারও ছিলেন, বাহ! মানে ওই জায়গাতে উনি রিকভারি করে নিয়েছেন এই বাড়তে সেই জায়গাটাকে। আর ওনার জার্নি ছিল ওইটাই, কি আমাকে এই বাড়তে আমাকে কিছু করে দেখাতে হবে, নিজেকে নিজের মানে পায়ে দাঁড়াতে হবে বা কিছু। হুম। ভালোভাবেই নিজের পায়ে দাঁড় করিয়েছেন উনি। হুম। আরো একটা ব্যাপার ছিল ওনার, এক ভাই, মেজো ভাই মনে হচ্ছে যতদূর সম্ভব আমার এখনো মনে পড়ছে। মেজো ভাই ওনার মানে একটু মানসিকভাবেও উনি একটু মানে ইনভ্যালিড, শব্দটা বলতে আমার খারাপ লাগছে। মানে অটিজম ছিল? হ্যাঁ, একটু অসুস্থ মানে জাতীয়। যাদেরকে আমরা অ্যাবনরমাল বলি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অটিজম ছিল। হ্যাঁ, একটু মানসিকভাবেও একটা হুম। প্রবলেম আছে। তো ওই ওর ভাইয়ের সঙ্গেও পাস্ট থেকে ওনার কানেকশন। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ওটা একটা স্নেহের কানেকশন। ওই বাড়তেও ওই ভাইয়ের একটা পায়ের প্রবলেম ছিল। অ্যাজ এ বড় দিদি হিসাবে উনিও ওই ভাইকে খুব প্রোটেক্টেড একটা নেচারের ছিলেন। এই বাড়তেও ওকে দেখার কেউ নেই। বাকি দিদিরা কিন্তু রেসপন্সিবিলিটি নেয় না। উনি সেই ভাইকে প্রোটেক্ট করে রাখেন এবং জানেন যে ওই ভাইকে কি করে সামলাতে হয়। মাথাটা তার তো ঠিক নেই, তার দেখারও কেউ নেই। মা যখন ছিল, মাও চলে যাওয়ার আগে মানে খুব যে ওই ছেলেকে আমার দেখবে কে, ওর তো কোনো ফিউচার নেই, ওর দেখারও কেউ নেই। তখন উনি কিন্তু মায়ের হাতটা ধরে ওই যে তুমি চিন্তা করো না, ওর জন্য আমি আছি। তো ওনার গুণও আছে, অনেক ভালো কাজও উনি এই বাড়তে তো করছেনই। একটু আধটু দেখো আমাদের তো ছোটখাটো কিছু ভুল হয়েই থাকে কোনো না কোনো বাড়তে। তো কার্মা কিন্তু এইভাবে ব্যালেন্স হয়। কার্মা দেখো, ইউনিভার্স কারো তো শত্রু নয়। আমরা যেটা করি কার্মা ব্যালেন্স করি। যেটা গতবারে আমাদের ভুল হয়ে যায় সেটা এই বাড়তে এসে সেটা আমরা ব্যালেন্স করে সেটাকে ঠিক করি, যে আমার ওই ল্যাকটা আমি এ বাড়তে পূরণ করে দিলাম। সেটা আমাদের কাছে পানিশমেন্ট রূপে আসতে পারে বা ভালোবাসা রূপে আসতে পারে। ভালোবাসা দিলে তুমি ভালোবাসা ফিরিয়ে দিচ্ছ, সেটাও ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, আর খারাপ কিছু করলে সেটাকে আমার মনে হয় সেটাকে ভালোবাসা রূপে ফিরিয়ে দেওয়াই ভালো। তাহলে কি হবে, নতুন কার্মাটা আর ক্রিয়েট হবে না। নাহলে কি হবে, তুমি ও এলো শত্রুতা করতে, তুমিও শত্রুতা করে দিলে, আবার ও আসবে শত্রুতা করতে, তুমি আবার তাহলে চলতে থাকবে এই চলতে থাকবে, জিনিসটা। রেল লাইনের মধ্যে দুটো লাইন হ্যাঁ, চলছে, কেউ আগে তাহলে যাচ্ছে কেউ পেছনে। ক্লোজটা হবে কি করে? সেই জন্য কার্মাকে ব্যালেন্স করতে হলে কেউ যদি তোমার সঙ্গে শত্রুতা করে, আমার মনে হয় এখন যখন এই মোডালিটিস গুলো আমাদের কাছে আছে, যখন মানুষের কাছে, এটা তো আগে এতটা ছিল না, এখন মানে আমার মনে হয় সেটা একটু বুঝে কার্মাটাকে, সেশনগুলো নিয়ে বুঝে, হ্যাঁ, দিয়ে ব্যাপারগুলোকে রিয়ালাইজ করতেও সুবিধে হয়, আর সলিউশনের রাস্তাটাও আমার মনে হয় খুলে যায়। খুলে গিয়ে তাহলে কি হয়, এবারে ব্যালেন্স হলো। তোমার নেক্সট আর নতুন কোনো নেগেটিভ কার্মা ক্রিয়েট করে তুমি আবার বোঝা বানিয়ে নিয়ে গেলে না। ম্যাম, আপনার নাম্বার তো চলছেই, হুম। মানুষ আপনার সাথে তো ডাইরেক্ট কন্ট্যাক্ট করেই নেবে, এবং আমি এটা জানতে চাইবো ম্যাম, আপনি শেখাচ্ছেন এখন? হ্যাঁ, নিশ্চয়ই, আমি শুরু করে দিয়েছি অলরেডি। ওকে ম্যাম। আর ফোন করলে তো আমি অনলাইন অফলাইন দুরকম ভাবেই তো আপনি পিএলআর করান, সেশন। সেশন করান হ্যাঁ, আপনি। হ্যাঁ, হ্যাঁ। আর সেখানেও অনলাইন করান কি? শেখানো অনলাইনেই হয়। অনলাইনই হবে? অনলাইনই হয়। কারণ আপনি যেখানে থাকেন সেখানে না, সেটার জন্য মানুষ কিন্তু অনলাইনে বেশি বেশি কমফোর্টেবল হয়। কারণ দেখো, আমার কাছে যখন কল আসছে ব্যাঙ্গালোর থেকে, তার কাছে কিন্তু ব্যাঙ্গালোর টু মানে আমার জায়গাতে কলকাতাই হোক বা দিল্লি হোক, এসে ক্লাস করাটা কিন্তু একটা বিরাট টাস্ক এবং বিরাট। খরচা সাপেক্ষ ব্যাপার একদম, সবটাই। একদমই। ওর জায়গায় নেট ভরে ঘরে বসে আরো ভালোভাবে শেখা যাবে। হ্যাঁ, এবং যখন অনলাইন হচ্ছে ওইরকম ভাবেই এক একজন করে ধরে ওইভাবে সুন্দরভাবে সেশনগুলো, কারণ পিএলআরটা একটা এমন ট্রেনিং যেটা প্র্যাকটিক্যাল বেশ জাদা মানে বেশি, এবং এটা কম, থিওরি কম। হ্যাঁ, এটা সবটাই কিন্তু মানে দেখো স্পিরিচুয়াল ফিল্ডে ম্যাক্সিমামটাই কিন্তু প্র্যাকটিক্যাল বেশি হয়। মানে এটা তুমি যে যত ভালো প্র্যাকটিসে থাকবে তার তত ভালো ইমপ্রুভমেন্ট হবে, সে তত ভালো শিখতে পারবে। ওকে। হ্যাঁ। আর ম্যাম, আপনার যে পিএলআর মানে যে কোর্সগুলো আছে, এই কোর্সের মধ্যে কত মাসের বা কত মানে খরচা সাপেক্ষ খুব, না নাকি খুব বেশি খরচা নয়, মোটামুটি একটা থাকে, রিজনেবল রেট থাকে। আর যেটা বলি আমরা 3 দিনে শিখে যায় মানুষ, 3 দিনে শিখে 3 যায়। দিনে শেখা যায়? হ্যাঁ, 3 দিনে শেখা যায়, 3 দিনে শেখা যায় যদি তোমার মানে, আর হ্যাঁ, এবার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, মানে সব থেকে বড় কথা, আমি তো শিখিয়ে দিলাম,
এবার তুমি কতটা ভালো প্র্যাকটিস করতে পারছো, তোমাকে নিজের আশেপাশে ক্লোজ সার্কেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। শুরুতে তুমি পয়সার কথা ভাবলে হবে না, না তুমি সার্ভিস দিতে থাকো, তুমি নিয়ে যেতে পারছো, তখন ওটারই আনন্দে একদম মানুষ মানে যেটা আমারও মানে শুরুতে হয়েছিল, যে নিয়ে যেতে পারলাম মানে একটা খুব বিরাট একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। তারপরে তো দেখো, পরে যত তুমি ম্যাচিওর হবে, তোমাকে ইউনিভার্সিটি শেখাবে সিচুয়েশন দিয়ে দিয়ে। এমন কিছু কেস থাকবে, এই নিজের মানে বাড়িটাকেই তুমি মনে করো একটা কেস, কারণ সবারই কিছু না কিছু ব্লকেজ নিয়ে আমরা আসি। যখন এক একজনকে নিয়ে যাবে, কারো কোথাও আটকাবে, কোথাও কেউ আটকাবে, গাইডেন্সটা আমরা তো দেই। এবার যে যখন মানে যেটা চাইবে গাইডেন্সটা আমরা দিতে থাকি আমি, সেটা আমার রেইকির ক্লাসের ক্ষেত্রেই হোক বা পিএলআরই হোক। একটা জিনিস ম্যাম আপনার মনে আছে, অবশ্যই আছে, যেভাবে আমাদের সাথে আমার সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছিল এবং তখন আপনি একটা কথা বলেছিলেন যে তোমার ডান দিকে একটা ব্যথা আছে। হ্যাঁ। তারপর আপনার সাথে আমার আরো কথা হয়। হুম হুম। ম্যাম এই পাওয়ারটা আপনি কিভাবে পেলেন? মানে এই পিএলআর করতে গিয়ে নাকি রেকি করতে গিয়ে বা না, পিএলআরটা তো আমার পরে শেখা। ও হ্যাঁ, আমি শুরুর থেকে আমার যেটা ছিল রেকি আমার তখন অলরেডি গ্র্যান্ড মাস্টারশিপ 18 লেভেল গ্র্যান্ড মাস্টার আমি। তো গ্র্যান্ড মাস্টারশিপ আমার তখন হয়ে গেছে। তারপরে আমি পিএলআর এ তো এটা গেছি। আপনি বুঝলেন কি করে ম্যাম যদি একটু ওটা বলেন? আমার হাতে, আমি ওই ফিলিংটা আমার হয়। আমি যে কোনো মানুষের অরা, চক্র, এগুলো স্ক্যান আমরা যেটা করি, স্ক্যান করতে গিয়ে বা যে কোনো বাড়ির এনার্জি, সবটাই কিন্তু স্ক্যানিং এর দ্বারা কিন্তু এনার্জিটা আমার যেটা আমি হাতে ফিল আমার যেটা হয়। অরাতে আমি চোখ বন্ধ করে হাত দিলে অরাটা দেখতেও পাচ্ছি, প্লাস আমি মানে আমার হাতে সেই এনার্জিটা এসে যায়। মানে নেগেটিভ জিনিস থাকলে একদম তীরের মতো চিপ 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 করে হাতে এসে আটকে যাচ্ছে। এবার যে কোনো এইভাবে স্ক্যান করতে করতে হাতটা যখন আমি ঘোরাচ্ছি, ওই এরিয়াটাতে গিয়ে আমি কিন্তু ফিল করে নেবো তোমার ওই এরিয়াতে ড্যামেজ আছে কোথাও। ওটা মানে অটোমেটিক্যালি গ্রো আপ করে, এটা যখন তুমি প্র্যাকটিসের মধ্যে রেগুলার থাকবে। আর ধরুন এই যে জিনিসটা শোনার পর কেউ শিখতে চাইছে, তখন কি তারা এটা প্র্যাকটিসের দ্বারা এই জিনিসটাকে তৈরি করে নিতে পারবে? হ্যাঁ, আরামসে পারবে। ওভার দ্য ফোন আপনি অর্ডারটা কি করে, মানে এটা না আমার কাছে এখনো অবিশ্বাস্য। মানে আমি আগের পডকাস্টেও বলেছিলাম, হ্যাঁ, এটা কি করে ম্যাম? মানে দেখো, এই পাওয়ারটা কি এনার্জির কোনো এনার্জি? ফ্রিকোয়েন্সি হয় না। না, এনার্জি তো ফ্রিকোয়েন্সি আছেই ম্যাম। না আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে এটা বলছি যে ডিস্টেন্সটা কোনো ম্যাটার করে মানে না। ডিসটেন্সটা ম্যাটার করে হ্যাঁ, না। এবারে আমরা এই পৃথিবীতে বসে হুম আমরা এনার্জি গেলি কোথায়, কোন ডাইমেনশনে কিন্তু আমরা কানেক্টেড হয়ে যাচ্ছি, তাহলে পারছি কি করে? আমরা মানে কি বলবো, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যখন অ্যাটুনমেন্ট পাঠাচ্ছি, অ্যাটুনমেন্টটাও মানে অনলাইনেই তো হচ্ছে। আর রেকির একটা অ্যাটুনমেন্ট একটা বড় প্রসেস, মানে ইম্পর্টেন্ট প্রসেস। ওটা না হলে রেকির শিখতে পারবে না কেউ। অ্যাটুনমেন্ট আমাকে দিতেই হবে। অ্যাটুনমেন্ট যখন নিচ্ছে প্রত্যেকের, আমার যদি 10 জন স্টুডেন্টকে নিয়ে আমি বসি একসাথে অ্যাটুনমেন্ট দিতে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সেন্সেশন হচ্ছে, আলাদা আলাদা অনুভব হচ্ছে। কেন? কারণ কি, প্রত্যেকের কিন্তু আধার কিন্তু আলাদা, কারো প্রত্যেকের ব্লকেজ আলাদা। হ্যাঁ, তো রেকি এটা কি করে, আমাদের এই চাকরাগুলো মানে সুপ্রিম এনার্জির সঙ্গে অ্যালাইন হয় ধীরে 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 ধীরে। এই 21 দিনের যে প্রসেসটা, ওতে ডিটক্স হয়। অনেকের বলছে আমার গা গোলাচ্ছে, অ্যাটেনমেন্টের পর গা গোলাচ্ছে, মানে অস্বস্তি হচ্ছে, মানে জল খান, ডিটক্স হবে। মানে শরীর থেকে ওই ব্যাড এনার্জিটা বেরোবে, ডিটক্স হবে, এমন পেটের গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে এতখানি ডিসব্যালেন্স হয়ে আছে চক্রগুলো সব। এই যে একটা এনার্জি ও তো টেনে নিচ্ছেন, এদিক থেকে টানছে ওদিক থেকে টানছে, যখন ঢুকছে ভেতরে, তো ও এনার্জি ওর কাজগুলো করে করে যাচ্ছে। এবার তোমাকে 21 দিন, ওই জন্য আমরা 21 দিন বলি তোমরা কারোর কোনো হিলিং করবে না, ক্লিনজিং মারাত্মক লেভেলে হবে। জল খেতে থাকো, জল খাবে, প্র্যাকটিস করবে, জল খাবে, 21 থেকে 28 দিন নিজের জন্য থাকবে। তারপর তুমি অন্যের হিলিং করো, বাড়ির মেম্বারদেরও তোমার হিলিং আমি তখন অ্যালাউ করি না কাউকে, যতক্ষণ আমি বুঝবো তোমার সব অ্যালাইন হয়ে গেছে। কারণ এক এক সময় এমন হয়, কালো পর্যন্ত এক স্টুডেন্টের, যে লাস্ট আমার ব্যাচটা চলছিল, কালো ভদ্রমহিলার খুব ভালো এগোচ্ছিল। আবার কিছু কিছু সময় এমনও হয়, আমি এটা তোমাকে একটা মানে প্র্যাকটিক্যাল নিয়ে বলছি, মানে ওই জন্য আমরা কি করি জানো তো, আমরা যখন হিলিং মানে শেখাই, যখন শেখানোর প্রসেসটা আমার শুরু হয়, আমরা বলি ভাই বাড়ির এনার্জিটাকেও তোমরা লক করে দিয়ে প্র্যাকটিসে বসো। কারণ সেকেন্ড লেভেলের অ্যাটেনমেন্টটা আমরা দিয়ে দিই 5-7 দিনের মধ্যে হয়ে যায়, সিম্বলগুলো পেয়ে গেলে। এবারে কাজ, তুমি যখন হিলিংয়ে বসবে, বাড়ির এনার্জিটাও লক করে দিয়ে বসো, কারণ অনেক রকম নেগেটিভ এনার্জি তো থাকে, তো ওইভাবে ওরা কিন্তু ডিস্টার্ব করতে পারে। ভদ্রমহিলার সঙ্গে ওই আমার স্টুডেন্টের কথা বলছি, ও বলছে যে আমি মেয়েটার খুব ভালো মানে হচ্ছিল,
এক্সপ্লোর হচ্ছিল সবকিছু, মানে খুব ভালো উঠছিল, মানে একদম ঝট করে একটা হয় না কি, জাস্ট আমার যেন কাজ ছিল ওই পর্দাটাকে সরিয়ে দেওয়া। হুম খুব ভালো প্র্যাকটিসের মধ্যে ঢুকে গেছে, প্রত্যেকদিন সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স, মানে ক্লাস একদম বুস্ট আপ হয়ে যেত এনার্জির এতে। কারণ কেউ কিছু বলছে, কারো কিছু ফিলিং, ভালো লাগে এই ব্যাপারগুলো শেয়ার যখন সবাই করে। তো ওই ইয়েতে, তো তখন আমি বলছি তোমার, আপনার বাড়িতে আমি আপনাকে একটু একটু ভিডিও কলিং এ আপনার বাড়িটা দেখাবেন? তখন বলছে, একদিন ও পার্সোনালি আমাকে কল করে। তো বলছে, আমার না এমন হয়ে সিম্বলগুলো না আমার মনে হচ্ছে প্লাস্টিকের মতো লাগছে। আমি কিছু এত ভালো ফিলিং হতো ম্যাম, আমার কি হয়ে গেল? আমি যেন ওর অরাতে হাত দিয়ে দেখছি, অরা একদম ড্রেন আউট হয়ে গেছে, অরা কিচ্ছু নেই, নীল অরা, জাস্ট একটা লাইন এরম। আমি বলছি, আপনার অরা একদম ড্রেন আউট হয়ে গেছে, আপনার বাড়িটা আপনি একটু দেখান আমাকে। এবং বাড়িটা যখন আমি প্রত্যেকটা রুমগুলো এরকম স্ক্যান করছি, তো মানে দুটো জায়গা ছেড়ে বাকি জায়গাগুলো কিন্তু নেগেটিভ। দুটো জায়গা ছেড়ে? একটা ওর ঠাকুর ঘর, হ্যাঁ। আর একটা ওর ও যেখানে ওর জিম টিম করে ওই রুমটা বাদ দিয়ে বাকি জায়গাগুলো ওর দেখছি মানে ঠিক না, কোথাও এরার। একটা জায়গা তো কমপ্লিটলি নেগেটিভ, মানে হাত থেকে পুরো এনার্জি আমার এরম করে টানছে। আমি বলছি, এই জায়গাটাতে আপনার কি আছে? তখন আমি বলছি, না এই জায়গাটাতে আমার কিছু নেই, খালি জায়গা। তো আমি তখন বলছি, কাজ করুন, ওই আপনি মানে দেখুন, নেগেটিভ এনার্জিকে মানে প্যাম্পার করার তো কিছু নেই। আমাদের যেটা আমি পজিটিভিটির মধ্যে দিয়ে যাব, এক হচ্ছে আপনি সারাদিনে কমসে কম 2 থেকে 3 বার বাড়িটাকে ক্লিনজিং করুন এনার্জিক্যালি। রেকি দিয়ে তো আমরা বাড়ির এনার্জিটাও ক্লিন করতে পারি, বাড়ি, অফিস, আমি যেখানে আমার কাজের জায়গা, হুম হ্যাঁ, হুম হুম। সেই এনার্জি আমার পজিটিভ থাকলে আমি সারাদিন পজিটিভ থাকবো। তো আমি ওই জায়গাটা করুন। বাকি যেটা ছোট ছোট যে এগুলো থাকে, আমরা সেজিং করতে বলি, গঙ্গা জল করা, ওইগুলো বলি, আর একটু একটু হনুমান চালিসা চালিয়ে সকাল সকাল একটু চালিয়ে দিলে ঘরের ভাইবসটা এমনিই ভালো লাগে। তো পজিটিভ ভাইবসের সঙ্গে থাকো, আর ওই জিনিসে ভয় পাওয়ার কিছু নেই। তখনও বলছে যে, ম্যাম, আমি যখন আমার হাজব্যান্ডে না শিফটিং ইয়ে জব, তো আমি 3-4 বছর আগে যখন এই বাড়িতে আসার পর একটা পুজো টুজো করে যা হয় করে তারপর থাকা শুরু হয়েছে। এই বাড়িতে আমি একটা এনার্জি আমি ছিল, মানে ও দেখেছিল সেই এনার্জিকে, নেগেটিভ এনার্জি, একটা সোল। উনি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, বলছে তারপর আমি সেটা কিন্তু আর ফিল করিনি। মানে যখন পুজো টুজো হয়ে গেছে, হ্যাঁ চলো ঠিক আছে, আমি ওকে মানে ওটাকে পাত্তাই দেয়নি আর সেভাবে। ওটা কিন্তু মিনিমাইজ হয়েছিল, বাড়ি থেকে কিন্তু যায়নি, নাহলে হঠাৎ করে এই জিনিস এতখানি প্রকট হয়ে গেল কেন? এবারে দেখো তাহলে ও এত অ্যাক্টিভ হলো কেন? এতদিন তো সাইলেন্ট ছিল। হুম। ও পুজো পাঠ করে, পুজো পাঠ হয়ে ও এনার্জিটা, কিন্তু ওর মধ্যে এখন এনার্জি ফ্লো শুরু হয়ে গেছে। ও বাড়িতে একটা লাইট দেখতে পাচ্ছে, ওই নেগেটিভ এনার্জি। ও লাইটটা দেখে ও ব্যাটার ছেলে এবার অ্যাট্রাক্ট হচ্ছে, বলছে যে আমি এই লাইটে এন্টার করলে যদি আমি এখান থেকে রিলিজ হয়ে এক্সিট হয়ে বেরিয়ে যেতে পারি। এক্সিট তো হতে পারছে না, মানে মুক্তি চাইছে মুক্তি বলতে গেলে। চাচ্ছে। ওই জন্য ওর অরাকে ড্রেন আউট হচ্ছে, বারবার ড্রেন আউট হচ্ছে। আমি বলি, তুমি এক কাজ করো, ওইভাবে গঙ্গা জল সেজিং করো, সেজিং এর ধোঁয়াতেও থাকতে পারবে না। আর প্লাস তুমি এনার্জিক্যালি ওটাকে এত এনার্জি ফ্লো করাও কি তোমার 1-2 দিনের লড়াইটা চলবে, তোমার পজিটিভ নেগেটিভের লড়াই আমাদের সারা জীবন চলে, তোমারও চলবে। ওইভাবেই তুমি এনার্জিক্যালি বাড়িটাকে হিল করো, এমন হিলিং করো দিন তোমার তোমার মানে স্পেশালি আমি ওর নাম নিয়ে বলছিলাম যে তুমি কমসে কম 3 বার ওই বাড়িতে ওই মানে পুরোটাকে তুমি ক্লিনজিং করবে, তারপরে দেখি আমি কি হয়। এবং করো, নিজে করো, ডিপেন্ডেন্ট হবে না যে খুব আমি সাপোর্ট দিচ্ছি তোমাকে, ভুলে যাও আমি আছি সেটা ভুলে যাবে, নিজে করো। হুম, নিজে করলে অটোমেটিকলি তোমারও কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি পারি। ঠিক। হ্যাঁ, নাহলে শিখে কিছু লাভ নেই। হুম। আমি যদি সবসময় তুমি যদি ভাবো যে আমি ঠিক আছে, কিছু হলেই আমি ম্যাম আমার এই হলো, এটা তো ওইভাবে তো সাপোর্ট দেওয়া সম্ভব নয়। সম্ভব এবং না। নিজে, কখন কোথায় আপনি ব্যস্ত থাকবেন, হ্যাঁ, মানে কোনো বিপদ হলো তখন একটা আলাদা ধরনের চিন্তা এসে যায় মাথায়। হুম, ওটাকে ভয় স্বাভাবিকভাবেই নেগেটিভ এনার্জিকে তো কেউ খুব আহ্লাদ করে ওটাকে তো কেউ লালন পোষণ করে না। কিন্তু একটা ভয় তো সবারই লাগবে। আমি বলি, ভয় পাবেন না। ওদের ভয় পাওয়ার হুম, কিছু নেই। ও চাচ্ছে ওই লাইট আপনার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তো ও এক্সিট হতে চাচ্ছে। ওই জন্য বারবার আপনাকে অ্যাটাক করার জন্য করছে। আপনি শিল্ডিংটাকে স্ট্রং করুন। শিল্ডিংকে স্ট্রং, আপনি যদি ভাবেন আপনি প্রোটেক্টেড, আপনার যদি শিল্ডটা যদি মজবুত হয়, ও কিছু করতে পারবে না। ঠিক। কিছু করতে পারবে না। ও করুক না, ও আছে, ও বেরিয়ে যাবে। একটা সময় ভাববে যে না ভাই, এখানে আর আমি টিকতে পারছি না, এত এনার্জি আমি নিতে পারছি না। এমনি বেরিয়ে যাবে ওখান থেকে। পজিটিভিটি যত বাড়াবে, নেগেটিভিটি তত দূরে পালাবে।
এছাড়া আর কোনো অপশন নেই বাঁচার নেগেটিভিটি থেকে। দেখুন আজ আপনি ওটা ফিল করছেন বা কোনোভাবে আপনার ওটা ছিল, ওই জিনিসটা একটু মিনিমাইজ হয়ে ওখানে কোথাও একটা শেল্টার নিয়েও ছিল। প্রকৃতির মধ্যেও তো কত নেগেটিভ এনার্জি, কাকে তুমি আটকাবে? কত কিছু ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, আমাদের অনুভব হয় না হঠাৎ করে কোনো খারাপ গন্ধ, কোনো ভালো গন্ধ। ভালো মানে কি, সেটা পজিটিভ এনার্জি, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু অনেক সময় আমরা কিন্তু হঠাৎ করেই কোথাও কোনো সোর্সই নেই, হঠাৎ করে দুম করে একটা কোনো বাজে গন্ধ, এমন একটা গন্ধ মানে নেওয়া যাচ্ছে না, কোত্থেকে এলো ওটা? হয়তো কোনো নেগেটিভ জিনিস পাস করে যাচ্ছে তোমার আশেপাশে। ঠিক। তো ওই জন্য বাড়ির এনার্জিটাও ক্লিন করাটা আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা রেকি যখন শেখাই, এগুলো আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড থাকে। বাহ, খুব ভালো জিনিস, বাস্তু নিয়ে একটা জিনিসটা আপনি রাখলেন ছোট করে, এবং থ্যাংক ইউ ম্যাম আজকে আমাদের এই দেখো আজকের হ্যাঁ। ডেটে বাস্তুতে দোষ নেই এমন বাড়ি পাওয়া কিন্তু মানে নাথিং টু ইম্পসিবল যাকে বলে। 99.9% বাড়ি, যেটা আজকাল হয়তো অনেকে করছে মানে ওইভাবে বাস্তু মেনে, কিন্তু মানে সেটার মাত্রাটা বেশ কম। আর আমরা যদি এটা এবার দেখো, আমরা যেটাকে বলি আমরা লাইট ওয়ার্কার, মানে লাইটের সঙ্গে আমরা কাজ করি। তো আমরা যদি এইগুলো আমাদের দৈনন্দিন লাইফে ওই বাস্তু, ঠিক আছে আমি আমি নিজেও বাস্তু জানি, সত্যি কথা বলতে আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতে কোনো বলতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে কোনো কিছু দিয়েই কিন্তু 100% অ্যাচিভমেন্ট হয় না। সবটাই পার্ট বাই পার্ট পজিটিভিটির দিকে তুমি যখন বাড়বে, তখন নেগেটিভিটিটা এমনিতেই মিনিমাইজ হয়ে যাবে। তুমি ধরো বাস্তু দিয়ে কিছুটা তুমি এনার্জি, ওটাও এনার্জি হিল হচ্ছে, ওটাও তো হিলিংই হচ্ছে এক রকমের। তুমি বাস্তুটাও তুমি কিছুটা, যতটা তোমার দ্বারা সম্ভব একটু কন্ট্রোল হয়ে গেল। এবারে তুমি রেগুলার একটা, আমরা বলি যখন যারা রেকি করে, রেকি প্র্যাকটিস করে এর মধ্যে রেগুলার থাকে, তাদের মধ্যে দিয়ে মানে অটোমেটিক্যালি যে এনার্জিটা ফ্লো হয়, তুমি চ্যানেল, আমরা তো নয় মানে আমাদের কোনো স্টোর হাউস নেই, আমরা হচ্ছে চ্যানেল। আমরা যখন রেকি শক্তি কল করি, আমাদের মধ্যে দিয়ে ওই শক্তি প্রবাহিত হয় আমাদের দ্বারা। আমরা যখন পাঠাচ্ছি, ওই একটু আগে তুমি বললে না যে দূরে কি করে যাচ্ছে, তোমার কাছে কি করে এলো, জাস্ট ওইভাবে আমি ভাবলাম আর পৌঁছে গেল, মানসিক শক্তি দিয়ে ওইভাবেই পৌঁছে যায়। ওই জন্য হিলিং, আমি কোথায় বসে আছি সেটা ম্যাটারই করে না। আমি যে কোনো প্রান্তে থাকতে পারি পৃথিবীর, আমি তোমাকে ভাবছি তুমি আমার সামনে আছো, তোমাকে আমি হিলিং পাঠাচ্ছি, এবং তুমি সেটা কিন্তু রিসিভ করছো, সেটাই হবে। এটা এরই না মানসিক শক্তি, যেটাকে বলে মানসিক শক্তি দিয়েই হয় এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মানে আজকের পডকাস্টটা খুবই ভালো হয়েছে, কর্মা, অভিশাপ, তারপর হিলিং, তারপর বাস্তু নিয়েও আমরা কাজ শেষ করছি। অতটা বাস্তা কিন্তু নাম্বার আছে দেওয়া, ম্যামকে কল করুন, সব রকম ভাবেই কাজ হয়, সব রকম ভাবে সব রকমের কাজ হয়। আর কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের সাথে আবারও ঋতু ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার।